নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ৩৬তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দড়িয়া বিভাগের তৃতীয় স্থান জলপাইগুড়ি শহরের ১ নম্বর ওয়ার্ডের রিয়াঙ্কার। আগামীতে ভাওয়াইয়া নিয়ে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকার রিয়াঙ্কার। বন্ধ চা বাগানের বাসিন্দাদের মধ্যে খাবার ও ত্রাণ বিতরণ করল SBI পেনশন হোল্ডার অ্যাসোসিয়েশন। গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে এই খাবার ও ত্রাণ পেয়ে খুশি বন্ধ রায়পুর চা বাগানের বাসিন্দারা। দিল্লি বিজয়ের কারণে গেরুয়া আবিরে অকাল হোলি পালন করল জলপাইগুড়ির বিজেপি সমর্থকেরা। গেরুয়া আবিরে দোল পূর্ণিমার আগেই অকাল হোলি পালন করছে বিজেপি কর্মী সমর্থকেরা। ঢাক ঢোল সহযোগে বিজেপির উল্লাস মিছিল জলপাইগুড়িতে। শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে জলপাইগুড়ির রাজপথে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় বিজেপির দিল্লি জয়ের কারণে। জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয় থেকে জলপাইগুড়ি মণ্ডল ১-এর তরফে শহরে বিজেপির উল্লাস মিছিল সংগঠিত হয়। দিল্লিতে বিজেপি ঝড়, সেই ঝড়ে ঢেউ আছড়ে পড়েছে জলপাইগুড়িতেও। শনিবার সন্ধ্যায় ও রবিবার সকালে উল্লাস মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় জলপাইগুড়ি শহরে বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা। ৩ বারের আপ সরকারের পতনের পর একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দিল্লিতে বিজেপি। শুধু তাই নয়, আপের পোস্টার বয় কেজরিওয়াল সহ তাবড় নেতারা হেরে গিয়েছেন বিজেপির কাছে। তাই জলপাইগুড়িতে উল্লাস মিছিল বিজেপির। শিলিগুড়ি ২০ নম্বর ওয়ার্ডের সম্পত্তির জন্য মাকে খুন। অভিযুক্ত ছেলেকে আদালতে পেশ করা হলো। মা মানসিক ভারসাম্যহীন, তাকে দেখবার কেউ নেই, সেই কারণে মাকে হত্যা করেছি। শিলিগুড়ি আদালতে পেশ করার সময় এমনটাই জানালো অভিযুক্ত ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত। প্রসঙ্গত, সম্পত্তির লোভে নিজের মাকে শ্বাসরোধ করে খুন করে ছেলে। শিলিগুড়ি পৌর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনির এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছেলে শ্রীকৃষ্ণ মহন্ত প্রায়শই সম্পত্তির জন্য তার মা মঞ্জু মহন্তকে মারধর করত। সম্পত্তি নিজের নামে করার বেশ কয়েকবার চেষ্টাও করেছিল সে, কিন্তু সফল না হওয়ায় মাকে খুন করে। গতকাল ঘটনার পরই শিলিগুড়ি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে, তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। কিসের জন্য মারছিল? আপনি রাস্তা দাও, যেতে দাও। কে পাগল হয়েছিল? তোমার ছোট কেন? এই वो युवक है जो अपनी मां की गला घोटकर हत्या कर दी थी। অভয়ার স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। অভয়ার ৩২তম জন্মদিন উপলক্ষে আজ নাগরিক সংসদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমে। আজ অভয়ার বেদিতে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে এই রক্তদান কর্মসূচির সূচনা করা হয়। এরপর জলপাইগুড়ি মেডিকেল কলেজের সহায়তায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রায় ১ শতাধিক মহিলা পুরুষ এই রক্তদান শিবিরে এসে রক্ত দেন, এমনটাই জানিয়েছেন নাগরিক সংসদের সভাপতি ডক্টর পান্থ দাশগুপ্ত। মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো নির্বিঘ্নে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরের একটি অভিজাত হোটেলে। এই বার্ষিক সভার মাধ্যমে আগামী দিনের ব্যবসায়ীদের স্বার্থে কর্মসূচিও নির্ধারিত হয়। ভোটাভুটির মাধ্যমে পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদ সুষ্ঠুভাবে নির্বাচিত হয়েছে। এদিন মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাভুটির মাধ্যমে সভা শেষ করেন। পাশাপাশি আজকের এই সভাতে উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো। তাকে মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির সদস্যরা সংবর্ধিত করেন। সন্দীপবাবুও ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেক্ষেত্রে তাদের একটু তাড়াতাড়ি আসার জন্য অনুরোধ করুন এবং অবশ্যই মধ্যাহ্ন ভোজন সবার বার্ষিক সাধারণ সভার অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ যাতে তাড়াতাড়ি করুন। আচ্ছা, আমরা ব্যালটগুলোকে আগে খুলি, হ্যাঁ, মানে পোস্টাল ব্যালট। মার্চেন্ট রোড ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটি পদে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র প্রসাদ সিনহা সভাপতি, শুভঙ্কর সাহা সম্পাদক, সুনীল কুমার সারোগী সহ সম্পাদক এবং প্রলয় চৌধুরী ক্যাশিয়ার। আমাদের এটা বার্ষিক সাধারণ সভা হচ্ছে। এর ফলে কি হবে? এরপরে আমাদের একটা কমিটি তৈরি হবে, পরিচালন সমিতি হবে সেটা। সেই পরিচালন সমিতি ঠিক করার পরে আমাদের সংগঠনকে আরও মজবুত করে আরও ব্যবসায়ীদের যাতে নানা রকম সুবিধা অসুবিধাগুলি সব রকম দেখা হয়,
নতুনভাবে সেই সব নতুন উদ্যম নিয়ে সকলে আমরা সেই রেস্টুরেন্ট তৈরি করে মানে ছিল সেটাকে আপনাদের মাঝে মাঝে যে দোকান ভাঙচুর করে বা আশেপাশ যেটা হলো সব যা সমস্যা হবে সেই সমস্যাগুলো নিয়ে যেতে আমরা করতে হবে, সেগুলো সমাধান করতে পারি ব্যবস্থা করা হবে। এবং আমাদের সদস্য আছে, ব্যবসায়ী সদস্য, সব সদস্যদের দেখা হবে এবং নতুন আরো নানা রকম কর্মসূচি সেগুলো গ্রহণ করা হবে। এইভাবে আমাদের কি নাম আপনার? আমার নাম সুভাষচন্দ্র বসু, ডাকলাম বাচ্চুদা, সেই নামে চেনে। 36তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে তৃতীয় স্থান অধিকার করল জলপাইগুড়ির মেয়ে রিয়াঙ্কা রায়। জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা সে। তার এই সাফল্যে পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি পাড়া প্রতিবেশীরাও। রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় তৃতীয় হয়ে মেয়ে বাড়ি ফেরার পর শনিবার সন্ধ্যায় তাকে মিষ্টিমুখ করান বাবা মা। রিয়াঙ্কার বাবা একটি চা ফ্যাক্টরির কর্মী এবং মা গৃহবধূ। রিয়াঙ্কা জানায় দীর্ঘ প্রায় 10 বছর ধরে ভাওয়াইয়া গানের চর্চা করছে সে। আর এবার রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় তৃতীয় হয়ে ভীষণ খুশি সে। আগামী দিনে ভাওয়াইয়া গান নিয়েই এগোতে চায় রিয়াঙ্কা। উল্লেখ্য, গত 4 ফেব্রুয়ারি থেকে 3 দিনব্যাপী রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোচবিহার জেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে। জলপাইগুড়ি ব্লক থেকে প্রথম হয়ে সেখানে সুযোগ পায় রিয়াঙ্কা। 36তম রাজ্য ভাওয়াইয়া এটা প্রতি বছরই হয়, এবারও হয়েছে। তো আমি এখানে জলপাইগুড়ি থেকে আমি দড়িয়াতে প্রথম হয়ে কুচবিহারের বলরামপুর মানে তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলে এবার হয়েছিল রাজ্য ভাওয়াইয়া। সেখানে আমাদের জলপাইগুড়ি থেকে দড়িয়া বিভাগে প্রথম হয়ে মানে গেছি। তো সেখানেই আমি এবার গোটা রাজ্যে এবার দড়িয়া বিভাগে থার্ড হয়েছি। হ্যাঁ, ভালোই লাগছে। আরও চেষ্টা করব যাতে আগামীতে আরও ভালো করে করার আর কি গানটা। কতদিন থেকে এরকম গানের সাথে যুক্ত? গানের সাথে আমার প্রায় 10 বছরে যুক্ত, আমি এই ভাওয়াইয়া গানের সাথে যুক্ত। পার্টিসিপেন্ট তো মানে টোটাল 32টা জেলা নিয়ে হয়েছিল। তার মধ্যে আমাদের দড়িয়া চটকা যেহেতু ভাওয়াইয়ার দুটো ভাগ রয়েছে, তো সেখানে টোটাল আমাদের 128 জন ক্যান্ডিডেট আমরা ছিলাম। কলকাতা ছিল, রাজগঞ্জ ছিল, তারপরে মাদারিহাট, বিভিন্ন জেলা থেকে আসছিল। সবার মানে প্রতিটা জেলা থেকে 4 জন করে এসেছিল। ভীষণ খুশি। আগামীতে এই গান নিয়ে কি? হ্যাঁ, আমি গান নিয়ে আগানোর আরো একটু মানে এটাকে নিয়ে আরো যাতে বেটার কিছু করা যায় সেটাই ভাবছি। আমাদের গানের আর কি টিমও রয়েছে উত্তরের দড়িয়া। আর আমার এই আজকে ভাওয়াইয়া গানের পেছনে যার কথা না বললেই নাই, আমার মামা শশাঙ্ক রায়। আর আমার গোটা পুরোর যে উত্তরের দড়িয়া টিম, সবার কথা না বললেই নাই, যার জন্য আজকে আমি এখানে। ছোটবেলা থেকেই মা বাবা দুজনেই বলতে গেলে একদম আমাকে এই গানের পেছনে একদম লেগেছিল, যার কারণে আজকে এত দূর পৌঁছানো। বাড়ির সাপোর্ট ছাড়া এটা আমার অসম্ভব ছিল। সাথে পরিবারের সকলেই আমার পাশে ছিল। মা বাবার কথা তো বলতেই হয়। তাই কতটা খুশি মেয়ের সাফল্যে? খুবই খুশি মেয়ে এই সাফল্য পেয়েছে, এতে আমরা সবাই বাড়ির এবং আমি তো খুবই খুশি, কারণ আমি ওদের সঙ্গে সবসময় জড়িত থাকি, সব প্রোগ্রামে যাই এবং আমার 2 মেয়ে গানে নাচে। 2 মেয়েকে আমি যতটা পারি সাহায্য করি এবং শেখাতে চেষ্টা করি। সাফল্য পেয়েছে, এতে আমি খুব খুশি। খুবই খুশি, খুবই আনন্দ লাগছে যে আমার মেয়ে আজকে একটা ভালো জায়গা পৌঁছাইছে। রাজ্য ভাই অনেক দিন ধরে চেষ্টা করছিল, তা যাই হোক এবার মানে সাফল্য পায় আমাদের মানে খুবই খুশি লাগছে, আনন্দিত আমরা। গান কি ছোটবেলা থেকে? হ্যাঁ, গান ছোটোবেলা থেকেই করে। তা রাজ্য ভাইয়া মোটামুটি 8-10 বছর ধরে করতেছে। তো এইবার একটা পজিশন পেয়েছে, পজিশন পাওয়ার পরে বেশ ভালোই লাগলো। তো চেষ্টা করবো, দেখি আর একটু যদি ভালো করতে পারে। কি ইচ্ছে রয়েছে মেয়েকে নিয়ে আগামীতে? আগামীতে গান নিয়ে দেখি ও কতটা, ওর চেষ্টা সবচেয়ে বড় জিনিস। ওর চেষ্টা থাকলে আর একটু যদি আগায় যেতে পারে, আমরা তো সহযোগিতা করবোই, যতটুকু পারি করি। এখন ওদের মানে মেন হচ্ছে ওরা যারা শিখবে, তাদের যদি ইচ্ছা না থাকে তাদের কিছু করার নেই। তো যে ভগবানকে দেখি, এখন ওর তো ইচ্ছা আছে যতটা পারে। 2 মেয়েকেই আমি শেখাচ্ছি। তো 2 মেয়ে মোটামুটি ভগবানের কৃপায় ভালোই চলছে এখন অবধি, ঠিকই আছে, সব জায়গায় একটা পজিশন পায়। তা আমাদের জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি হোক বা ব্লক স্তরে হোক, যেখানে যেখানে প্রোগ্রাম হয় এদের নিয়ে যায়। যত আমাদের জলপাইগুড়ি শহরের রয়েছে মানে সরকারি যত মানে প্রোগ্রাম হয় সবসময় এদের নিয়ে যায়, ইনভাইট করে। তো দেখি আগামী দিনে যদি আরও ভালো জায়গায় যেতে পারে। তিস্তা পার থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল। অতীত হাতড়ে বেড়াচ্ছেন
পাখি প্রেমী শ্যামল। তিস্তা পারে দেখা মিলছে না পরিযায়ী পাখিদের। কারণ হিসেবে সামনে আসছে দখল হয়ে যাওয়া নদীর চরে চাষবাসের কারণে অতিমাত্রায় রাসায়নিক সার এবং বিভিন্ন কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং 23 সালে উত্তর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়। জমিতে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ এবং কীটপতঙ্গের ধ্বংস করার জন্য ব্যবহৃত হচ্ছে বিষাক্ত রাসায়নিক, যা পরিযায়ী পক্ষীকুলের প্রজননের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই বিশেষজ্ঞ মহলের পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গেছে। বিশেষজ্ঞদের অভিমত যে ভ্রান্ত নয় তার জ্বলন্ত উদাহরণ দৌমোহনী থেকে জলপাইগুড়ি শহর ঘেঁষা জুবিলি পার্ক সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে তিস্তা পাড়ের দৌমোহনী গ্রামের বাসিন্দা শ্যামল দাস আক্ষেপের সুরে বলেন, আগে ভোর হতেই পাখির ডাকে ঘুম ভাঙত, আজ আর সেই দিন নেই। সামনে বিশালাকার জলাশয় দেখিয়ে শ্যামল দাস বলেন, আগে এই জলে দেশি বিদেশি পাখিদের দল ভেসে বেড়াতো, আজ ফাঁকা। কারণ জমিতে চাষাবাদ করার জন্য ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার। পাখিরা এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আর আসে না। অপরদিকে বিশিষ্ট পরিবেশ কর্মী ডক্টর রাজা রাউত এই প্রসঙ্গে বলেন, দুটি প্রধান কারণে আজ পরিযায়ী পাখির দল তিস্তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 1-2 বছর আগে সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তা নদীতে অতিমাত্রায় বালি বর্জ্য পদার্থ ভেসে এসেছিল, যে কারণে তিস্তা নদীর রূপ বদলেছে। বেশ কিছু স্থানে চড়া পড়ে যাওয়ায় জল নেই, আর জল না থাকার কারণে সেই স্থানে ছোট মাছ পোকামাকড়ও নেই, যেগুলো পরিযায়ী পাখিদের প্রধান খাদ্য। দ্বিতীয় কারণ, তিস্তা নদীর চড়া পড়া জায়গাগুলো আজ শহরের জলাভূমির মতো দখল হয়ে যাচ্ছে। সেখানে চাষাবাদ করার জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। সেই রাসায়নিক সারের কারণেই নদীর জল বিষাক্ত যেমন হচ্ছে, পাশাপাশি জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। দেখা মিলছে না পরিযায়ী পাখিদের। এখানে পাখি কিরকম আসে এখন? এখন তো আসে না পাখি, আগে আগে প্রচুর আসতো। তোমরা দেখতে? হ্যাঁ। এই যে এখন আসে না বলছো, কারণ কি মনে হয়? এখন আসে না বলতে মানুষ এখন মনে করো জমি বাড়িতে রাসায়নিক অনেক পদ্ধতি সারটার ব্যবহার করে, আর ওই সার মনে করো পাখি এসে খাওয়া দাওয়া করে, তো খাওয়া দাওয়ার পরে হয়তো কতগুলো মরিয়ে যায়, এর জন্যই এখন আর পাখি আসে না। তাও এই বছর বলতে একদমই নেই, এই বছর পাখি নেই। এবার এইটা বন্ধ হয়ে আছে পানা দিয়া, কিছুই দেখা যায় না, একদমই পাখি দেখা যায়। আগে কোথাকার পাখি আসতো? অনেক বাইরের বাইরে অনেক ধরনের পাখি আসতো, সব বড় বড় অনেক ধরনের পাখি আসতো। এরা মূলত কোন সময় আসতো, কোন মাসে? এই সময়ই আসতো, এই শীতের সময় আসতো। যখনই মনে করো এই যে মনে করো এটা মাঘ মাস, তো এই সময়ই আসতো সব পাখি। কিন্তু এবার একটাও দেখা যায়। তোমাদের মন খারাপ লাগে না? অবশ্যই, একদম। এই পাখির আওয়াজে মনে করো আমরা ঘুম থেকে উঠি ভোরবেলা। আচ্ছা, এখন তো কোনো পাখিরই আওয়াজ পাওয়া যায় না। এই জায়গাটার নাম কি? এটা দৌমোহনী। তোমার নাম? শ্যামল দাস। এবারে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির বন্ধ চা বাগানে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হলো রবিবার। এদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেনশন হোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বন্ধ রায়পুর চা বাগানের 3 শতাধিক দরিদ্র মানুষকে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। খাবারের মেনুতে ছিল ভাত, চিকেন, লাড্ডু ও জলের বোতল। এছাড়াও 2 শতাধিক দরিদ্র মানুষকে ত্রাণ সামগ্রী হিসেবে বিছানা, মশারি ও কম্বল দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রী ও খাবার পেয়ে খুশি বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যরা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, এসবিআই পেনশন হোল্ডার অ্যাসোসিয়েশন প্রতি বছর এই ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। ওনাদের এই মানবিকতাকে কুর্নিশ জানান অঙ্কুর দাস। আমরা একটু তাদের দরিদ্র দুস্থ মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা রায়পুর টেস্টের 300 জন বিপন্ন মানুষকে, শ্রমিক কর্মহারা শ্রমিককে খাবারের ব্যবস্থা করেছি দুপুরে লাঞ্চের, এবং দ্বিতীয়ত হচ্ছে 200 জনকে মশারি, কম্বল এবং পাটি শোয়ার জন্য আমরা তাদের প্রত্যেকে তুলে দিয়েছি, এবং তার প্রত্যেকে খুব তৃপ্ত ও আনন্দিত আমাদের সাহায্য পেয়ে। এবং এই সমস্ত ব্যাপারটা
সুচারুসম্মতভাবে মসৃণভাবে করার জন্য সফল হওয়ার জন্য আমাদের জলপাইগুড়ি গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস যেভাবে সহযোগিতার সাহায্য বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা ওনাকে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এসবিআই পেনশন হোল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে রায়পুর চা বাগানের 300-র বেশি মানুষকে দুপুরে খাবার বিতরণ করলেন। খাবারের আইটেমের মধ্যে যেমন ভাত, চিকেন, লাড্ডু এবং জলের বোতল ছিল। তার পাশাপাশি 200 জন মানুষকে ত্রাণ সামগ্রী দান করলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে যেমন মশারি, কম্বল এবং বিছানা সেট ছিল। তো আমরা এসবিআই পেনশন হোল্ডার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা প্রতি বছরই গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে এই ধরনের প্রোগ্রাম নিয়ে থাকেন এবং অসংখ্য অসহায় মানুষ সেখানে উপকৃত হচ্ছেন। চকোলেটের সাথে মাদক খাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক। চকোলেটের সঙ্গে মাদক মিশিয়ে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত যুবক একই গ্রামের বাসিন্দা, পেশায় টোটো চালক। ছাত্রীটিকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টোটোতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে অভিযুক্ত টোটো চালকের বিরুদ্ধে। শনিবার রাতে অভিযোগ হতেই কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। রবিবার জেলা আদালতে তুলে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জলপাইগুড়ি সদর ব্লকের এক গ্রামের বাসিন্দা এই নাবালিকা স্কুল ছাত্রীটি। ঘটনার সূত্রপাত গত মাসের 21শে জানুয়ারি। শহরের এক স্কুলের এই ছাত্রী নাবালিকা স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য পরিচিত টোটো চালকের টোটোয় চেপে উঠেছিল সে। নাবালিকার পরিবারের অভিযোগ, 26 বছর বয়সের ওই টোটো চালক নাবালিকাকে টোটোতে তুলেছিল। বাড়ির উদ্দেশ্যে না নিয়ে গিয়ে তিস্তা উদ্যান এলাকায় নাবালিকাটিকে নিয়ে যাওয়া হয়। সেখানে জোর করে তাকে চকোলেট খাইয়ে দেওয়া হয়। চকোলেটে কিছু মিশিয়ে দেওয়ার কারণে ছাত্রীটি অজ্ঞান হয়ে যায়। এরপর তিস্তা পাড়ে নির্জন এলাকায় নিয়ে গিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে অভিযুক্ত টোটো চালক বলে পরিবারের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ছাত্রীকে হুমকিও দেওয়া হয়েছিল কাউকে কিছু না বলার জন্য। শনিবার ছাত্রীর স্কুল ব্যাগে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখতে পায় ছাত্রীটির মা। এরপরই পরিবারের চাপে ছাত্রীটি ঘটনার বিবরণ তুলে ধরে। ঘটনা প্রকাশ্যে আসে। প্রেগন্যান্সি টেস্ট কিটটি অভিযুক্ত টোটো চালক ছাত্রীটিকে দিয়েছিল বলে দাবি। অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবি জানায় পরিবার। এদিন অভিযুক্তকে 4 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে আদালত। ও স্কুলে যায়, টোটো চালায় ছেলেটা। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি, পাশের দিকেই টোটো। ওই টোটোতে যাওয়া আসা করে, অন্য টোটোও যাওয়া আসা করে। হঠাৎ করে একদিনকে ওকে উঠে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে তাও আমরা জানি না। এখন মেয়েটাকে নিয়ে গিয়ে অনেক কিছু ঘটনা করছে। তারপরে মেয়েটা অজ্ঞানও হচ্ছে। ওকে জল টল ঢাইলে টলে নিয়েও আসছে, এসে বাড়িতে ডাকছে। আমার বাড়ির সামনে নামাই দিছে। নামে দেওয়ার পরে বলছে যে দেখো তোমার মা যদি বাসা বাড়ি কাজ করে যদি বলো তোমার মাকেও আমরা ইয়ে করে দেবো, গাইড করে দেবো, এরকম ধরনের কথা বলে। সেটা তো আমরা জানি না। আমরা কালকে একটা জিনিস জানতে পারলাম যে একটা জিনিস পাঠিয়ে দিছে। কি পাঠাইছে? জিনিসটা কী রে? প্রেগনেন্সি কার্ড পাঠিয়ে দিছে। সেই থেকে আমরা জানতে পারলাম। ওই নিয়ে আজকে আমরা থানায় আসছি ডায়েরি করতে। কোনো কিছু না, আমাদের ওই লাইনে টোটো চালায়, তাই ওর টোটো তো আসে মাঝে মাঝে, অন্য টোটো তো আসে। আচ্ছা, পরিচিত ছিল? হ্যাঁ, এমনি পরিচিত। বাচ্চারা কোন ক্লাসে পড়ে? ও তো আমি 8-এ পড়ে। ক্লাস 8-এ পড়ে? হ্যাঁ হ্যাঁ। আমরা কঠোর শাস্তি চাচ্ছি, জীবনে যাতে ওর বেল না পায় বা এর মধ্যে ফাঁসির অর্ডার চাই। আমাদের এটা, অন্য কিছু না। আপনার মেয়েটার জীবন তো নষ্ট করলো। হ্যাঁ, সে তো অবশ্যই। সেটা যাতে ওর ফাঁসি হয়, আমরা পুলিশের কাছেও আবেদনপত্র করতেছি যে যাতে কঠোর শাস্তি হয়। ওমেন পিএসে আসেন 4:13 নাগাদ এবং তারপরে ওমেন পিএসের কাছে একটি কমপ্লেন করেন। তার নাবালিকা কন্যা স্কুলে যাওয়ার পথে একজন তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট করে এবং আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করে এবং সঙ্গে সঙ্গে আমরা তদন্ত শুরু করি এবং যার নামে কমপ্লেন ছিল তাকে আমরা কালকে সারা রাত্রির রেড করে আজকে অ্যারেস্ট করে আজকেই কোর্টে তোলা হয়। কোর্ট তুলে আমরা 5 দিনের রিমান্ড প্রেয়ার করি। কোর্ট আমাদের 4 দিনের পিসি মানে পুলিশ কাস্টডি অ্যালাউ করেছেন এবং আমরা তাকে পুলিশ কাস্টডি নিয়ে পরবর্তী যে তদন্ত চালাচ্ছি এবং কালকেই ভিজির মেডিকেল এক্সামিনেশন করা হয় এবং ভিজিকে সিডব্লিউসির সামনে প্রডিউস করা হয়। সিডব্লিউসি তাকে অনুভব হোমে রাখতে বলে এবং আজকেই আমরা কোর্টের কাছে প্রেয়ার করি ভিজির জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড করার জন্য 183 বিএনএসের মাধ্যমে এবং কোর্ট সেই প্রেয়ার অ্যালাউড করেছেন। কালকে ভিজির মানে নাবালিকা যে ভিজি আছে তার জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডিং হবে এবং সেই রেকর্ডিং মোতাবেক আমরা খুব দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে জলপাইগুড়ি পুলিশ গত বছর 48টায়, এবছর এই 2 মাসের মধ্যে অলরেডি
8টা কেসের চার্জশিট দিয়ে এবং তাদের ভার্ডিক্ট পেয়েছে এবং তার মধ্যে ম্যাক্সিমামটাই পক্সো একটা কেসে। আপনারা জানেন 15 বছর, 20 বছর এবং 25 বছর পর্যন্ত সাজা হয়েছে। আমরা চেষ্টা করছি এই কেসটা দ্রুততার সঙ্গে তদন্ত করে। আমাদের ডিএসপি ক্রাইম, ডিএসপি হেডকোয়ার্টার এবং আইসি কোতোয়ালি সবাই এই ক্রাইমের এগেনস্টে যে তদন্ত কমিটি হয়েছে তাদেরকে গাইড করছেন তদন্তকারী অফিসারকে। তদন্তকারী অফিসার খুব দ্রুত চার্জশিট যাতে দিতে পারেন এবং যে ভিজি বা সবাইকে বিচার ব্যবস্থার এবং অ্যাকিউজডকে দণ্ডিত করতে পারে সেই ব্যাপারে আমরা জলপাইগুড়ি পুলিশ কাজ করেছি। এটা তদন্ত চলছে, এখনই আমরা তদন্তের পুরোটা বলতে পারবো না এবং সবাইকে আপনাদের মাধ্যমে আবেদন করছি যে নানা রকম কথা শোনা যাচ্ছে, মাদক খাইয়েছে, এই খাইয়েছে বা অন্য কিছু খাইয়েছে, অন্য রকম কিছু পাওয়া যাচ্ছে। কারণ আপনারা সবাই জানেন আমাদের যে বিধাননগরে কিছু একটা ঘটনা ঘটেছে তার সঙ্গে এটাকে এক করে ফেলছে, কিন্তু সেটাকে তদন্ত সাপেক্ষ পুরোটাই এখনও পর্যন্ত তদন্ত চলছে। এখনই পর্যন্ত কমপ্লেন পেলেই সেটাই পুরোপুরি সত্যি এবং পুরোপুরি মিথ্যে বলা যাচ্ছে না। তদন্ত একদম প্রাথমিক স্টেপে আছে এবং আমরা অ্যাকিউজডকে উইদিনে 12 আওয়ার্স নয়, উইদিন 8 আওয়ার্সে গ্রেপ্তার করে তদন্তের মুখোমুখি করেছি এবং পিসিতে নিয়েছি। পিসি নিয়ে তদন্ত পরবর্তী প্রক্রিয়া চলছে। না, এরকম কিছু এখনো আমরা তদন্তের সাপেক্ষে কিছুই বলতে পারবো না, কারণ এটা জানেন যে এটা এমন একটি ঘটনা এবং একটু খুবই একজন নাবালিকা এর মধ্যে জড়িত। এখনই এই সম্বন্ধে আমরা এখনই কোনো মন্তব্য করতে পারছি না। আমরা যেটা জেনেছি যে মেয়েটা একটা ভালো স্কুলের ছাত্রী, তা এখন এই ধরনের ঘটনা এটা তো হচ্ছে, পুলিশ তার তদন্ত করছে, অভিযুক্ত শাস্তিও পাচ্ছে, কিন্তু বাচ্চাদের যে সচেতন করার কাজ আমরা সর্বদা করছি। আমরা গত বছর বিজয়িনী প্রোগ্রাম করেছি এবং গত বছর যদি আপনারা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেন, আমাদের হচ্ছে কমসে কম 235টা স্কুলে আমরা পৌঁছেছিলাম এবং এই সচেতনতা শিবির নিয়ে, এবং প্রায় 30,000 থেকে 35,000 গার্ল চিলড্রেন ম্যাক্সিমামই এবং কলেজের ছাত্রীদের আমরা সচেতন করছি। এটা সচেতনতাই আমাদের হাতিয়ার। এটা কিভাবে ঘটলো, কি ঘটলো এবং কি ঘটলো, এবং আমাদের কাছে খবর আসছে না অনেক কেউ সমাজ মাধ্যমে অনেক কিছু লিখছে, কিন্তু সেগুলো সবই তদন্তের উপর নির্ভর করে না করে বলা। তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই বলা যাবে যে ঠিক কি ঘটেছিল এবং কি হয়েছিল। কি খাওয়ানো হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এটাও তদন্ত সাপেক্ষ, এক্ষুনি একটা বলা সম্ভব নয়। অবশ্যই সবকিছুই তদন্তে সবকিছুই খুঁটিয়ে দেখা হচ্ছে। টোটো তো অবশ্যই আটক করা হয়েছে। এর বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে ওই বাচ্চাটা স্কুলে যাচ্ছিল, তখন হচ্ছে ও বাচ্চাটাকে একটা চকলেট দেয়, চকলেট দেওয়ার পরে বাচ্চাটা বেহুশ হয়ে যায়, পরবর্তীতে তাকে ওই নির্জন স্থানে নিয়ে গিয়ে রেপ করে আর কি। এটা ছিল অভিযোগ আর কি। আর সেটা হচ্ছে ওমেন পিএইচডি আছে, আর ওরা আজকে প্রোডাকশান দিছে। পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল 5 দিনের, লাইনের কোর্ট 4 দিন অ্যালাউ করছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিয়ে একটি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো JYMA ক্লাবের মাঠে। এদিনের নকআউট টুর্নামেন্টটিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের মোট 4টি দল অংশগ্রহণ করে, যারা মূলত এই খেলাতে অংশগ্রহণ করেন। এই খেলার মাধ্যমে সারা বছর কাজের ফাঁকে এই ধরনের খেলাতে এসে অনেকটাই উৎসাহী বোধ করেছিলেন বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সদস্যরা জানিয়েছেন। আজ সুষ্ঠুভাবে তাদের এই ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকে আমাদের জলপাইগুড়ি জেলায় আজকে যারা এমআর রয়েছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা একটা নকআউট টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে JYMA মাঠে। যে আজকে আমাদের প্রতিনিয়ত আমরা যে কাজের মধ্যে আছি, সেই কাজের ফাঁকে আজকে সবাই মিলে আজকে যে নকআউট টুর্নামেন্ট, যে এমআর ইউনিটি ক্লাব হিসাবে সেটাই আজকে প্রতিষ্ঠিত হলো। আগামী দিনে আমরা যাতে আরও বৃহৎ আকারে আমরা টুর্নামেন্টটা পার্শ্ববর্তী এলাকায় যারা জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার এবং মালদা সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠিত করতে পারি এই কাজের মাঝখানে, সেটাই অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকজন আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বা হেডকোয়ার্টারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা কাজ করে তাদেরকে আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি। সেই একত্রিতভাবেই আজকে আমাদের এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আজকে আয়োজিত হচ্ছে। কয়জন হচ্ছে? আজকে 4টা টিম এখানে ভাগ করা হয়েছে। 4টা টিমের মধ্যে আজকে 11 জন করে ভাগ করে 44 জন
আজকে প্লেয়ার এখানে অনুষ্ঠিত হচ্ছে। ফার্স্ট রাউন্ডে একটা খেলা হচ্ছে, সেটা লিগ বেসিসে হচ্ছে 4টা টিমের মাধ্যমে। পরবর্তীকালে সেটা কোয়ার্টার ফাইনাল, তারপরে ওখান থেকে পয়েন্ট অনুযায়ী আমরা সেকেন্ড হচ্ছে 2টো সেমিফাইনাল এবং ফাইনাল আমরা অনুষ্ঠিত করি নিজেদের মধ্যে। আমাদের নিজেদের এমআরদের টোটাল আমাদের যত এমআর রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টারে কাজ করে সবাইকেই আজকে সবাই আজকে এই পার্টিসিপেশন করছে। কতজন সংখ্যা রয়েছে? সংখ্যা মোটামুটি 60 থেকে 70 জন আজকে আমাদের এখানে পার্টিসিপেশন করছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। সিএবি পরিচালিত আন্ডার 15 ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে জলপাইগুড়ি ক্রিকেটারেরা, চলছে তারই প্রস্তুতি। সিএবি পরিচালিত আন্ডার 15 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলতে জলপাইগুড়ির খেলোয়াড়েরা চলেছে। খেলতে যাবেন তারা চন্দননগরে। আগামী 16 তারিখ থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এই খেলা চন্দননগরে অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ইউনিফর্ম কোচিংয়ের 25 জনের সিলেকশন করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন আলিপুরের। এ বিষয়ে ডিএসএর সম্পাদক ভোলা মণ্ডল বলেছেন, সিলেকশন হয়েছে জলপাইগুড়ির খেলোয়াড়দের, সেখানে তাদের ভালোই হবে এটাই আমাদের আশা। আমরা ট্রায়াল করছি। আমাদের ইউনিফর্ম কোচিং যেটা সিরিবির থেকে 2টো করেছিল, সেখান থেকে 25 জনে বেঁচে গেছে। তার মধ্যে থেকে আমরা 16 জনকে আন্ডার 15 পাঠাবো চন্দননগরে। 16 থেকে 23 পর্যন্ত খেলা, আমাদের টিম সেই টিমে যাবে। তাই আমি আমাদের কোচেদের নির্দেশেই আমি টার্ফে যাতে প্র্যাকটিস করতে পারে তার জন্য ব্যবস্থা করেছি জয়ামি মাঠে। আজকে খেলা বন্ধ এবং এই প্র্যাকটিস থেকে 16 জন সিলেকশন করে টিম নিয়ে 14 তারিখে জলপাইগুড়ি রওনা হবে। কি আশা করছেন? আমি চিন্তা করছি, আমার বেশিরভাগ ছেলেই জলপাইগুড়িতে বেশি নেই, কিন্তু আলিপুরের অনেক ছেলে আছে। আলিপুরের এবং ফালাকাটা, বীরপাড়া, বানারহাট এই সব অঞ্চলের ছেলেরা বেশি আছে। খেলার আগ্রহ সবার আছে এবং তারা অতি কষ্টে দেখুন সকালবেলায় চলে এসছে কোচিং ক্যাম্পে এবং কোচের সাথে তারা এসছে। আজকে প্র্যাকটিস করলো, সেখান থেকে 16 জন বাঁচবে। আমার 2 সেক্রেটারি, 5 জন কোচ আছে সিবির, তারা বাঁচবে। 16 জনকে বেছে আমরা পাঠাবো 14 তারিখ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। 36তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় দড়িয়া বিভাগে তৃতীয় স্থান জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের রিয়াঙ্কার। আগামীতে ভাওয়াইয়া নিয়ে আরও এগিয়ে যাওয়ার অঙ্গীকার রিয়াঙ্কার। বন্ধ চা বাগানের বাসিন্দাদের মধ্যে খাবার ও ত্রাণ বিতরণ করল এসবিআই পেনশন হোল্ডার অ্যাসোসিয়েশন। গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে এই খাবার ও ত্রাণ পেয়ে খুশি বন্ধ রায়পুর চা বাগানের বাসিন্দারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।